ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুকুমার সেন, ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং শুরুতেই এই যে অঙ্কটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 29 নাম্বার যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো বা 5% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত? তো যে কোনো পার্সেন্টেজের অঙ্ক ক্রয় মূল্য হিসাবে আমরা ধরে নেই যে বইটির ক্রয় মূল্য হচ্ছে 100% বা 100%। আমরা ধরে নেই কিন্তু যে হচ্ছে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100%। এবার আসেন 10% ক্ষতিতে বিক্রয় করা হলো এবং বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। আমরা সুপার শর্টকাট মেথড যদি অবলম্বন করি তাহলে আমরা অঙ্কটা করতে পারবো কি, এই 10% আর 5% কত হয় বলেন তো? 15%। আমরা বলতে পারি যে 15%-এর মূল্য হচ্ছে 45 টাকা। তাহলে 1%-এর মূল্য কত? উপরে 45, তার নিচে হচ্ছে 15। তাহলে 100%-এর মূল্য কত? তাহলে 45 গুণন 100 ভাগ হচ্ছে 15। তাহলে 3 15 45, 3 দিয়ে 100কে গুণ করলে কত হবে? 300 টাকা। তার মানে বইটির ক্রয় মূল্য ছিল কত টাকা? 300 টাকা। এরপর দেখেন, আপনারা যদি এবার অঙ্কটা মেলান তাহলে কিন্তু মিলে যাবে। বলা হচ্ছে একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। তার মানে বইটার ক্রয়মূল্য যদি 300 টাকা হয় তাহলে 10% ক্ষতি মানে 30 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 300 টাকায় ক্ষতি হলো 30 টাকা। তার মানে বিক্রি করা হয়েছে কত টাকায় বইটা? 270 টাকায়। এই পর্যন্ত আসলাম। বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হতো, তার মানে 70-এর সাথে 270-এর সাথে 45 যোগ, তাহলে 5 7 4 11 1 2 1 3, তাহলে কত টাকা হতো? 5% লাভ হতো। আচ্ছা বলেন তো দেখি, 300 টাকা দিয়ে কেনা ছিল, তাহলে 315 টাকায় যদি বিক্রি হয় এবার 5% লাভ হবে কিনা? তাহলে শতকরা 5 টাকা লাভ মানে 300 টাকায় 15 টাকা লাভ। তার মানে কন্ডিশনটা মিলে যাচ্ছে। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের উত্তর হচ্ছে 300 টাকা। ওকে, আমি একটু দ্রুত কথা বলছি, একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন কথাগুলো। আমি তাড়াতাড়ি করে আপনাদের এই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো দেখেন এরপরে আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 1 যোগ 5 যোগ 9 যোগ ডট 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 যোগ হচ্ছে 81। এটার মান কত, মানে আমাদের এর ফলাফল কত সেটা আমাদের কিন্তু বের করতে বলেছে। আমরা একটা স্পেস দিয়ে দিচ্ছি এখানে। তো খেয়াল করেন বিষয়টা কি হবে, যে 1 যোগ 5 যোগ 9 যোগ ডট 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 যোগ 81 হবে এখানে। তো যাই হোক, যোগ চিহ্নটা এখানে হয়তো মিসিং হয়ে গিয়েছে, আমি যোগ চিহ্নটা এখানে নিয়ে আসছি। তাহলে এখানে হবে যোগ 81, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই সংখ্যাগুলোর যোগফল বের করার জন্য এখানে কিন্তু আমাদের পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা কেন দরকার? কারণ হচ্ছে এখানে কিন্তু মাঝখানে গ্যাপ রয়েছে। যখন মাঝখানে গ্যাপ থাকে তখন কিন্তু সরাসরি আমরা সূত্র প্রয়োগ করতে পারি না। তখন আমাদের জানতে হয় যে এখানে মোট কয়টা পদ রয়েছে। তো দুটো সূত্র আপনাদের জানতে হবে। সেটা কি? একটা হচ্ছে সমষ্টি বের করার সূত্র, আর একটা হচ্ছে পদ সংখ্যা বের করার সূত্র। তো মনে রাখবেন, সমষ্টি এস ইকুয়াল আমরা বলতে পারি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সমষ্টি বের করার সূত্র। আর পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে n তম পদ বা আমরা বলতে পারি, এটাকে আমরা মুছে দেই একটু, আমরা বলতে পারি n-তম পদ বা শেষ পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু ডি। এই দুটো সূত্র সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে এই অঙ্ক আপনারা কখনোই করতে পারবেন না, এবং এই অঙ্ক করার জন্য কোনো শর্টকাট মেথড আপাতত নেই, ঠিক আছে? তো দেখেন বিষয়টা কি হবে এখানে। তাহলে পদ সংখ্যা n-তম পদ বা শেষ পদ হচ্ছে এখানকার 81। তাহলে আমি এই পদ সংখ্যা কয়টা আছে সেটা বের করার জন্য শেষ পদটা বসাই দিলাম 81, আর ইকুয়াল এ হচ্ছে প্রথম পদ হচ্ছে 1 প্লাস n-1, তাহলে n এর মান বের করতে চাই। আর এই n হচ্ছে এখানে কিন্তু পদ সংখ্যা, মনে রাখতে হবে n মানে কি? n মানে হচ্ছে পদ সংখ্যা। তাহলে n-1 ইন্টু ডির মান হচ্ছে সাধারণ অন্তর, মানে 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। তাহলে গেল 81 ইকুয়াল 1 প্লাস, তাহলে 4n মাইনাস 4 একে কত? 4। তাহলে বলেন তো দেখি 81 ইকুয়াল 4 থেকে মানে -4 আর +1, তাহলে -3 হয়, প্লাস হচ্ছে 4n। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 4n ইকুয়াল টু 81 আর 3 কত হয়? 84। তাহলে সুতরাং n এর মান কত হয় আমাদের? 4 দুগুণ 8 আর 4 একে 4, তার মানে n এর মান হচ্ছে 21। তার মানে এখানে 21টা পদ রয়েছে, আমরা সেটা নিঃসন্দেহে বলতে পারি। তাহলে n এর মান 21 বসালাম, ভাগ হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 1 প্লাস n-1, n এর মান কত? n এর মান হচ্ছে 21 বিয়োগ 1 ইন্টু ডির মান হচ্ছে 4, আমরা বসাই দিলাম, ঠিক আছে?
তার মানে আমরা বলতে পারি এখন এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই অ্যান্সার। উপরে 21, তার নিচে 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, 2 প্লাস 21 থেকে 1 বাদ দিলে 20, 4 20 কত হয় 80, ক্লোজ করে দিলাম। তাহলে উপরে 21, তার নিচে 2 গুণন 80 আর 2 কত হয় 82। তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে 41 2 82, তাহলে 21 গুণন কত 41, এই দুটো আমরা গুণ করব। তাহলে 41 আর 21 যদি আমরা গুণ করি, 41 1 41, এক ঘর কাটা, 41 দুগুণ কত হয় 82। তার মানে 1 4 2 6 861 হচ্ছে অ্যান্সার। তো দেখেন কতটা পথ পাড়ি দিয়ে আমরা কিন্তু এই অঙ্কটা করলাম, এবং এই অঙ্কটা কিন্তু আমরা ডিটেলস মেথডে শিখলাম। পরবর্তী সময়ে আমি এই অঙ্কটা শর্টকাট মেথড এখন পর্যন্ত আমি জানি না যে শর্টকাট মেথডটা কী হবে, আমি যেহেতু জানি না এই জন্য আপনাদের বলতে পারতেছি না, এই জন্য বারবার আসা এই অঙ্কটা আমি আপনাদের এই ডিটেলস মেথডেই করে দিলাম। পরবর্তী সময় যদি শর্টকাট মেথড আমি এর জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি চৌবাচ্চায় দুটি নল আছে, একটি নল 40 মিনিট ভর্তি করতে পারে। আসলে 40 মিনিটে হবে, আচ্ছা আমি ঠিক করে দিয়েছি। তাহলে একটি চৌবাচ্চায় দুইটি নল আছে, একটি নল 40 মিনিটে ভর্তি করতে পারে এবং অপরটি 1 ঘন্টায় খালি করতে পারে। উভয় নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে? ঠিক আছে, তো এই অঙ্কটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে দেখেন কি করতে হবে। এখানে 40 মিনিটের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে অপরটি 1 ঘন্টায় খেলে। আচ্ছা 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে আমি এখানে লিখে নিলাম 60 মিনিটে খালি করতে পারে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, উভয় নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে? যেহেতু এগুলো সব ঘন্টা আছে তাহলে আমরা দুটোকে মিনিটে কনভার্ট করে অঙ্কটা আগে করব, তারপরে ফাইনালি ঘন্টায় কনভার্ট করব। তাহলে আমরা কি করব, প্রথমটা দ্বারা ভর্তি হয় তাহলে 1/40 লিখবো আমরা, এবং দ্বিতীয়টা দ্বারা যেহেতু খালি হয় তাহলে 1 আমরা 60 লিখবো, লিখে মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে দেবো যেহেতু দ্বিতীয়টা দ্বারা খালি হচ্ছে। তাহলে 40 আর 60-এর লসাগু কত? এইদিকে আমরা একটু লসাগু করে নিই। 60 আর 40-এর লসাগু 20 দুগুণ 40, 30 দুগুণ 60। আবার যদি 2 দিয়ে দেই 10 দুগুণ 20, 15 দুগুণ 30। আবার যদি 5 দিয়ে দেই 5 দুগুণ 10, 3 5 15, তাহলে 3 দুগুণ 6, 5 6 30, 30 দুগুণ 60, 60 দুগুণ 120। তাহলে লসাগু হচ্ছে 120। তাহলে 40 দিয়ে যদি 120কে ভাগ করে থাকে 3, মাইনাস 60 দিয়ে যদি 120কে ভাগ করে থাকে 2, সরাসরি হচ্ছে কারণ উপরে তো সবগুলারই 1, তাই না? তাহলে উপরে 1, তার নিচে 120। তাহলে ফাইনালি উল্টে যাবে, যেহেতু প্রথমে আমরা উল্টাই দিয়েছিলাম এগুলোকে, তাহলে উপরে 120 যাচ্ছে, নিচে 1, তো নিচে 1 সাধারণত আমরা দিই না, তাহলে এটা কিন্তু মিনিটে আনলাম আমরা, যেহেতু অ্যান্সারগুলো ঘন্টায় রয়েছে। আচ্ছা বলেন তো 120 মিনিট মানে কয় ঘন্টা? 2 ঘন্টা। 60 দিয়ে ভাগ করলে, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 ঘন্টা। তার মানে এই অঙ্কটা এই কারণে গুরুত্বপূর্ণ, দেখেন এখানে 1 ঘন্টার কথা বলা হচ্ছে, আবার এখানে 40 মিনিটের কথা বলা হচ্ছে, আবার অ্যান্সারগুলো ঘন্টায় দেওয়া আছে। এই জন্য অঙ্কটা কিন্তু গুরুত্বের দিক থেকে মোটামুটি মানে গুরুত্বপূর্ণ আমরা সেটা বলতে পারি। এই জন্য আমি এই লিস্টে অঙ্কটা রেখেছি, ঠিক আছে? এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 5x + 3y = 7 এবং 4x + 5y = 3 হলে x ও y এর মান হবে যথাক্রমে। নিচে কিন্তু সম্ভাব্য মানগুলো দেয়া রয়েছে। তো এই অঙ্কটা আপনারা অনেকেই করতে পারেন, সমাধান সেটের অঙ্ক আমরা বলি এগুলোকে। তাহলে কি দেওয়া আছে, 5x প্লাস হচ্ছে 3y ইকুয়াল কত আছে 7, মনে করেন এটা 1 নং সমীকরণ, আর দেওয়া আছে 4x + 5y ইকুয়াল টু হচ্ছে 3, ওকে? এটা 2 নং সমীকরণ। এখন আমাদের x আর y এর মান বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি দুটোই এখানে প্লাস সাইন রয়েছে। তাহলে এখন আমরা কাটাকাটি না করা পর্যন্ত কিন্তু এই ধরনের অঙ্কগুলোর মান বের করতে সাধারণত পারি না। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে x এর মান বের করার জন্য এই y কে সমান বানাবো, অর্থাৎ এই y দুটোকে সমান বানায় আমরা বিয়োগ করব। তাহলে এখানে 3, এখানে 5, আমরা কি করি, এই 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব আর এই 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব। এই 3 আর 5 কোথায় পেলাম, এই এখানে আর এখানে, এটা দ্বারা এটাকে গুণ আর এটা দ্বারা এটাকে গুণ করে আমরা কিন্তু বিয়োগ করব। তাহলে পুরো 1 নংকে 5 দ্বারা গুণ করলে কত হয়, 5 5 25x প্লাস 3 5 15y ইকুয়াল টু 3 সাথে 5 সাথে কত, 5 সাথে হচ্ছে 35, আর নিচে কি হবে, 3 দিয়ে গুণ করলে 3 4 12x প্লাস 3 5 15y ইকুয়াল টু 3 3 হচ্ছে 9। তাহলে যদি আমরা বিয়োগ করে দেই এখানে, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাস মাইনাস। তাহলে এটা ক্রস করব আমরা। তাহলে 25 থেকে 12 গেলে কত থাকে, 13x ইকুয়াল টু আমাদের 35 থেকে যদি 9 যায় তাহলে কত থাকে বলেন তো দেখি, 9 6 15, তার মানে 26। তাহলে x ইকুয়াল টু বের হচ্ছে আমাদের কত, 2। তাহলে x এর মান আমরা কত পেলাম, x এর মান আমরা 2 পেলাম। এখন এই 2 মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দেব। তাহলে আমি ধরলাম যে আমি 1 নং সমীকরণে x এর মানটা বসাবো। তাহলে 5x + 3y ইকুয়াল টু 7 আছে। তাহলে x এর মান যদি আমি 2 বসাই তাহলে 5 2 10 প্লাস 3y ইকুয়াল টু 7।
তাহলে 3y ইকুয়াল টু 7 থেকে যদি আমরা 10 মাইনাস করি তাহলে কত থাকে -3, তাহলে y ইকুয়াল টু উপরে -3 আর নিচে 3 কাটাকাটি করলে থাকে 1, তার মানে অ্যান্সার হচ্ছে -1। তাহলে x এর মান 2, x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে -1। তাহলে কয় নম্বর অ্যান্সারটা রাইট? দেখেন এখানে খ নম্বর অ্যান্সারে রয়েছে x এর মান 2 আর y এর মান রয়েছে -1। ঠিক আছে, 2, -1, কমাটা এখানে ছাড়া পড়েছিল। এই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যদি ক অনুপাত খ ইকুয়াল 5:4 এবং ক অনুপাত গ ইকুয়াল 6:5 হয়, তবে গ অনুপাত খ ইকুয়াল কত? আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, এখানে কিন্তু আমাদের বের করতে বলেছে গ অনুপাত খ। ঠিক আছে, তাহলে আমরা মান বের করার জন্য অগ্রসর হই। আমরা কি করব? আমরা এটা আগে প্রথমে লিখব। কি লিখব? আমরা লিখব কি দেওয়া আছে, ক অনুপাত আমাদের খ দেওয়া আছে। কত দেওয়া আছে বলেন তো দেখি? 5:4 এটা দেওয়া আছে। আবার দেওয়া আছে ক অনুপাত গ। তো আমরা যদি মানে কোনাকুনি মিল করতে চাই তাহলে কিন্তু, আচ্ছা আমরা আগে অঙ্কটা তুলি। ক অনুপাত গ আমাদের দেওয়া আছে কত? 6:5। আমরা বাংলা দিয়ে যেহেতু লিখছি 6:5 দেওয়া আছে। আমরা কিন্তু নর্মালি এই কোণাটা মিল করতে চাই। এই কোণাটা মিল করতে পারলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি। তো যেহেতু এই কোণাটা মিলতেছে না, অর্থাৎ এই ক এখানে আর খ এখানে, এই জন্য আমরা এই দুটোকে পরস্পর স্থান পরিবর্তন করব। এর ফলে এই দুটো পরস্পর স্থান পরিবর্তন করে ফেলবে। তাহলে আমি একটু অন্য কালার ব্যবহার করে লিখছি, খ অনুপাত ক ইকুয়াল 4:5। তাতে কোনো কিন্তু আমি হেরফের করলাম না গাণিতিকভাবে, এটাকে উল্টালাম এটাকে উল্টালাম। আর নিচেরটা ঠিকই থাকবে, ক অনুপাত গ ইকুয়াল আমাদের থাকবে 6:5। এইবার এই কোণাটা মিলে গিয়েছে, বিধায় আমরা এই দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে আমরা দ গুণন পদ্ধতি এভাবে কাজ করে জানি। তাহলে এই খ প্রথমে আমরা লিখব, 2 ক এর মধ্যে 1 ক আমরা লিখব, অনুপাতে গ আছে গ লিখব, ইকুয়াল 4×6=24 অনুপাত 5 আর 6 গুণ করব, মানে এই কোণাগুলো মিল যেখানে যেখানে, মানে এইটা গুণ এরপরে এইটা গুণ এরপরে এইটা গুণ, তাহলে 5×6 কত হবে? 30 অনুপাত 5×5 কত হবে? 25। এখন বের করতে বলেছে কি? বের করতে বলেছে কিন্তু গ অনুপাত খ। তাহলে আমরা এখানে দিব গ অনুপাত হচ্ছে খ। বলেন তো দেখি গ এর মান কত? 25। তাহলে গ এর জায়গায় 25 বসাবো, অনুপাত এরপরে খ আছে, খ এর জায়গায় কত? 24। তাহলে আমরা 24 বসাবো। তাহলে দেখেন 25:24 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা কিন্তু মানে দেখতে সহজ মনে হলেও অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন রয়েছে, এই উল্টো পাল্টার কারণে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঝামেলা ছিল। এই জন্য এই অঙ্কটা কিন্তু বারবার আসে এবং আপনারা অনেকেই ভুল করে থাকেন। আশা করি এইভাবে করলে আপনাদের আর ভুল হবে না। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 30 গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অকটেনের অনুপাত 7:3। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 3:7 হবে? মানে অনুপাতটা রিভার্স হয়ে যাবে। তো রিভার্স যখন হয়ে যায় তখন তো আমরা খুবই শর্টকাট মেথড প্রয়োগ করে একটা অঙ্ক করতে পারি। তাহলে দেখেন সুপার শর্টকাট মেথড প্রয়োগ করব আমি। মোট অনুপাত যেটা আছে সেটাকে আমি উপরে লিখব। লেখার পরে এই যে দুটো অনুপাত রয়েছে, এই দুটো অনুপাতের মধ্যে ছোট সংখ্যা, অর্থাৎ মানে এখানে একটা অনুপাত এখানে একটা অনুপাত, এই দুটো অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 3, সেটা দ্বারা ভাগ করব। আর অনুপাতের পার্থক্য কত? 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, 4 দ্বারা গুণ করব, মুহূর্তেই অ্যান্সার চলে আসবে। তাহলে যদি আমি কাটাকাটি করি তাহলে 3×10 = 30, 10 আর 4×10 = 40। তাহলে কতটুকু আমাদের অকটেন মেশাতে হবে? 40 গ্যালন অকটেন মেশাতে হবে। তার মানে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে গ। দেখেন এইভাবে যদি করতে পারেন অঙ্কগুলো তাহলে কিন্তু ভুল হওয়ার চান্সও খুব কম থাকবে আপনাদের এবং সময় অনেক কম লাগবে। তো আমি একটু বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনারা লাইক না দিয়ে থাকেন ভিডিওটাতে তাহলে এখনই একটা লাইক করে দেন। আর আমি ইউটিউবে আপনাদের পড়িয়ে থাকি বিভিন্ন কোর্সে। এই মুহূর্তে একটা শর্ট কোর্স চলছে নিবন্ধন এবং প্রাইমারির জন্য, আপনাদের যাদের সামনে পরীক্ষা রয়েছে আপনারা জয়েন করতে পারেন। তো 01642702760 এই নম্বরে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন। ঠিক আছে, তো ক্র্যাশ কোর্স চলছে, আমি শিট দিব, শিটের অঙ্কগুলো সমাধান করে দিব আপনাদের। ওকে, তো আপনারা জয়েন করতে পারেন। আর একটা বেসিক কোর্স রয়েছে আমার, যেটার কোর্স ফি একটু বেশি, 2000 টাকা। মোটামুটি যাদের সময় আছে হাতে, রিটেন প্লাস এমসিকিউ টাইপের অঙ্কগুলো আপনারা একেবারে জিরো থেকে শিখতে চাচ্ছেন, তারা এই কোর্সে আপনারা জয়েন করবেন। আর যারা স্পেশাল ব্যাচে জয়েন করতে যাচ্ছেন 510 টাকা সেই ব্যাচটা, আপনারা এই ব্যাচেও জয়েন করেও জাস্টিফাই করতে পারেন যে আমার কাছে আপনারা পড়াটা কন্টিনিউ করতে পারবেন কিনা, বা পরবর্তী সময় আপনার যদি আপনাদের মনে হয় যে আমি হচ্ছে বেসিক ব্যাচে শিফট হতে চাই, তাহলে এই 500 টাকা কোর্স ফি আমি মাইনাস করে আপনাদের কাছে 1500 টাকা নিয়ে এই ব্যাচে আপনাদের কনভার্ট করে দিব। আর যদি মনে হয় যে না
আমি ভালোভাবে শিখতে পারছি না, তাহলে আপনারা এই 510 টাকার মধ্যেই এই যে স্পেশাল যে ব্যাচটা সেই ব্যাচটা ক্লাস করে অফ করে দিতে পারবেন। ঠিক আছে, তো এই সুযোগটা আমি রাখছি আপনাদের জন্য। আপনারা যারা জয়েন করেনি তারা অবশ্যই এই নম্বরে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং প্রত্যেকটা ভিডিও আমি রেকর্ডেড অবস্থায় রাখি, লাইফ টাইমে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাব। 17 নম্বর অঙ্কটা দেখেন, এখানকার কি বলা হচ্ছে যে একজন বিক্রেতা একটি শার্ট 480 টাকায় বিক্রয় করে 20% লাভ করলো, শার্টটির ক্রয় মূল্য কত? তো আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে দেখেন 17 নম্বর অঙ্কটা আমরা করব। তাহলে আমরা কি করব, শুরুতে আমরা একটু দেখার চেষ্টা করব, যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে এটা আমাদের মাথায় আছে। তাহলে আমরা দেখি যে একটি শার্ট 480 টাকায় বিক্রয় করে 20% লাভ করলো। আচ্ছা, তার মানে বলেন তো দেখি, এই 480 টাকায় বিক্রয় করার পর 20% যেহেতু লাভ করেছে, তার মানে এই 480 টাকার ভিতরে কি কি আছে? ক্রয় মূল্যও আছে, 20% লাভও আছে। তাহলে আমরা পার্সেন্টেজের অঙ্ক ক্রয় মূল্য মানে জানি 100% সরাসরি। তাহলে বলেন তো দেখি, এই 480 টাকার মূল্য 120% কিনা? তাহলে আমি বলতে পারি 120% মানে হচ্ছে 480 টাকা, যেহেতু লাভ করেছে। তাহলে লাভের মধ্যে ক্রয় মূল্য প্লাস লাভ দুটোই থাকে। তাহলে 1% মানে কত? 1% মানে উপরে 480, তার নিচে 120। আচ্ছা বলেন তো 100% মানে কত? যেহেতু বলেছে ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে 100% মানে হচ্ছে উপরে 480 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 120। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে 4 12 48 4, তাহলে 4 দিয়ে যদি 100কে গুণ করি কত হয়? 400। তার মানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 400 টাকা। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো মনে রাখেন আপনার একটা সূত্র এখানকার, যে যদি আমি একটু বলি আপনাদের যে বৃত্তের ব্যাস কোনটা। মনে রাখেন এটা একটা বৃত্ত, যদিও বৃত্তটা ঠিকমতো অঙ্কন হয়নি। এই বৃত্তটার ব্যাস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে মনে করেন এই বৃত্তটার ব্যাস হচ্ছে এটা, আর এই হচ্ছে একটা বড় বৃত্ত, এই বৃত্তটার ব্যাস হচ্ছে মনে করেন এখান থেকে এই পর্যন্ত এটা। তাহলে এই বৃত্তটার ব্যাস এই বৃত্তটার তুলনায় মোটামুটি 3 গুণ আনুমানিক ধরা যায়। যদি আমরা বৃত্তের ব্যাসকে 3 গুণ বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে যত গুণ বলবে তার উপর স্কোয়ার, যেহেতু 3 গুণ বলেছে তার উপর স্কোয়ার হবে, তাহলে 3 3 9। যদি বলে 5 গুণ বৃদ্ধি তাহলে 5-এর উপর স্কোয়ার হবে, তার মানে 5 5 25। যদি বলে 4 গুণ বৃদ্ধি তাহলে 4 4 16, এভাবে কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে এটা একটা শর্টকাট মেথড এবং সুপার শর্টকাট মেথড আমরা এটাকে বলতে পারি, যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত গুণ? 9 গুণ। তার মানে যা বৃদ্ধি হবে তার উপর হোল স্কোয়ার করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাব। এই অঙ্কটা দেখেন, বর্তমানে কিন্তু মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এই অঙ্কগুলো কিন্তু বেশি আসতে দেখা যাচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। এই জন্য মিলিয়ন বিলিয়ন সম্পর্কে একটু ভালো ধারণা আপনাদের থাকতেই হবে। বলা হচ্ছে 1 বিলিয়নে কত মিলিয়ন? তো মনে রাখেন যে 1 মিলিয়ন আর 1 বিলিয়ন মানে কি? 1 মিলিয়ন আমরা 1 m দ্বারা প্রকাশ করি এটাকে। 1 মিলিয়ন মানে 10⁶। আমি যদি বলি 1 বিলিয়ন মানে 10⁹ বা 9। তাহলে আমরা যদি সরাসরি লিখি 10-এর পরে মানে 1-এর পরে 6টা শূন্য দিলে সেটা হয় 10 লক্ষ, আর 1-এর পরে যদি আমরা 9টা শূন্য দেই সেটা হচ্ছে 100 কোটি। এই দুটো জিনিস আপনারা একটু মনে রাখবেন কষ্ট করে, যে তাহলে 1 মিলিয়ন মানে 10 লক্ষ আর 1 বিলিয়ন মানে 100 কোটি। তাহলে বলেন তো দেখি, 10 লক্ষ যদি আমরা বলি আর 100 কোটি যদি আমরা বলি, তাহলে বলা হচ্ছে 1 বিলিয়ন মানে কত মিলিয়ন? আচ্ছা আমরা তাহলে 1 বিলিয়ন লিখি, তাহলে 100 কোটি লিখব। তাহলে 100 লিখলাম, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমি সাধারণত এভাবে হিসাব করি। তাহলে দেখেন এটা 100 কোটি হয়ে গিয়েছে। আচ্ছা এবার আমি 1-এর পরে কয়টা শূন্য দিব? 3 4 5 6টা শূন্য দিলাম, এটা 1 মিলিয়ন হয়ে গিয়েছে। তাহলে এটা 100 কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 100 কোটি হয়ে গিয়েছে এটা। তাহলে 1-এর পরে দেখেন 3 3 6 3 9টা শূন্য হয়েছে। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এই অ্যান্সারটা বের হয়ে আসবে। তাহলে 3 শূন্য, এখানকার 3 শূন্য কাটা দিলাম, এখানকার 3 শূন্য, তাহলে এখানকার 3 শূন্য কাটা দিলাম। তাহলে কি আসতেছে বলেন তো? উপরে 1, তার নিচে 1000। যদি আমরা এটাকে উল্টায় লিখি তাহলে কত হয়? 1000 গুণ হচ্ছে বিষয়টা। তার মানে আমরা এটাকে উপরে এবং এটাকে নিচে লেখার আমাদের প্রয়োজন ছিল। তাহলে এখানে যদি বলতো যে 1 মিলিয়ন 1 বিলিয়নের কত অংশ, তাহলে কিন্তু এটা উত্তর হতো। যেহেতু বলছে 1 বিলিয়ন মানে কত মিলিয়ন, তাহলে আমরা বলবো 1 বিলিয়ন মানে হচ্ছে কত? 1000 মিলিয়ন। ঠিক আছে, তাহলে 1 বিলিয়ন মানে কত মিলিয়ন? 1000 মিলিয়ন। তার মানে 1000 মিলিয়নে আমাদের 1 বিলিয়ন হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে।
3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? আমি কিন্তু 2বার এই অঙ্কটা করে দিয়েছি অতি সাম্প্রতিক সময়ে আপনাদেরকে। তো এই অঙ্কটা অবশ্যই আপনারা করবেন, করে কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার জানাই দিবেন যে এই 13 নম্বর অঙ্কের অ্যান্সারটা কী হবে। ঠিক আছে, এরপর আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 4 নম্বর অঙ্কটাতে দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? জাস্ট সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আপনারা জানতে পারেন, অর্থাৎ এর সূত্র যদি আপনারা জানেন, তাহলে সাথে সাথেই কিন্তু এই অঙ্কটা করতে পারবেন। তো অবশ্যই এই অঙ্কটা আপনারা বের করবেন। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, সূত্রটা যদি না জানেন তাহলে বই বের করে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা বের করেন। ওকে, বের করে আপনারা প্রয়োগ করে দিয়ে হচ্ছে অ্যান্সার বের করেন। অ্যান্সার বের করে আপনারা কমেন্ট সেকশনে জানান। আমি সব অঙ্ক করে দিব না, যেহেতু ইতিপূর্বে এই ধরনের অঙ্ক আমি করে দিয়েছি। আপনারা একটু আই বাটন খেয়াল করেন, ত্রিভুজের অঙ্কের হচ্ছে আমি সলিউশন হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে। আপনারা অবশ্যই যদি করতে না পারেন তাহলে এই ভিডিওটা আপনারা দেখবেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু ব্যস্ততার মধ্যে সময় পার করছি বেশ কিছু অনলাইন ব্যাচ নিয়ে, এই জন্য মানে অ্যাটলিস্ট আপনাদের অঙ্ক প্র্যাকটিস করার জন্য আমি ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের ফ্রিতেই, এবং মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির সেবা আমি কিন্তু ফ্রিতেই আপনাদের দিয়ে থাকি, এবং ভিডিওগুলো সাজানো গোছানো থাকে। আপনারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে প্লিজ ফলো দ্য চ্যানেল, ঠিক আছে, বা ফলো দ্য পেজ। ওকে, ধন্যবাদ সবাইকে।